পুলিশের উপর হামলার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ, ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারের দাবি। বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল পুনর্গঠনের নির্দেশ ইউজিসির, অভিযোগ দ্রুত নিষ্পত্তির আশা, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার তাগিদ। সেহরির প্রস্তুতির মধ্যে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন, অসংখ্য ঘর পুড়ে ছাই, সব হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। এবং পাকিস্তানের ট্রেনে অভিযানে ১০৪ জন উদ্ধার, ১৬ বিচ্ছিন্নতাবাদী নিহত, এখনো জিম্মি ৩ শতাধিক যাত্রী। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি তাসওয়ার নাফি। পুলিশের উপর হামলার প্রতিবাদ ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন ২০১৩ সালে ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে গণজাগরণ মঞ্চ তৈরি করে দেশে বিচারহীনতা কায়েম করেছিলেন শেখ হাসিনা। পুলিশের উপর পরিকল্পিত হামলার মাধ্যমে দেশে আবারও দ্বিতীয় গণজাগরণ মঞ্চ তৈরির চেষ্টা করলে রুখে দেবে ছাত্র সমাজ। বিস্তারিত প্রতিবেদনে। স্লোগানে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল থেকে গণজাগরণ মঞ্চের একসময়ের অন্যতম সংগঠক লাকি আক্তার সহ ফেসিবাদের দোসরদের গ্রেপ্তারের দাবি ওঠে। শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্তি পেয়ে দেশ যখন মাথা তুলে দাঁড়াচ্ছে, তখনই শাহবাগ ঘিরে পরিকল্পিতভাবে চক্রান্ত চলছে। তাদের ষড়যন্ত্রের প্রথম ধাপ পুলিশের উপর পরিকল্পিত হামলা। এটি হচ্ছে সেই কালচার, যে কালচারে ২০১৩ সালে ফ্যাসিবাদী শাহবাগীরা বলেছিল আমরা বিচার চাই না, আমরা ফাঁসি চাই। তো আমরা এই ধরনের কোনো বিচারহীনতার সংস্কৃতি এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। বিভিন্নভাবে ইন্টেরিয়াম সরকারকে ফাঁদে ফেলার জন্য, ইন্টেরিয়াম সরকারকে বিপদে ফেলার জন্য বিভিন্নভাবে তারা চক্রান্ত করে যাচ্ছে। শিক্ষার্থীরা বলেন, ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে দেশে বিচারহীনতা কায়েমের মাধ্যমে আরও ফেসিবাদী হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। ফের গণজাগরণ মঞ্চ তৈরির চেষ্টার বিরুদ্ধে এ সময় হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। যে কুখ্যাত সন্ত্রাসী লাকি আক্তার আজকে পুলিশ আমরা নেতৃত্ব দিয়েছে, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। যদি তাকে গ্রেফতার করা না হয় দ্রুত সময়ের মধ্যে আমরা ছাত্র সমাজ আবার রাজপথে ফিরে আসবো। ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী লাকি আক্তারকে আওয়ামী লীগের নানা অপকর্মের সঙ্গী দাবি করে ২৪ ঘন্টার মধ্যে তার গ্রেপ্তার দাবি করেন শিক্ষার্থীরা। একই দাবিতে গভীর রাতে যাত্রাবাড়িতেও বিক্ষোভ করেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের সব বিশ্ববিদ্যালয়ে নতুন করে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের নির্দেশ দিয়েছে। ফলে পূর্বের অনেক নিষ্পত্তি না হওয়া অভিযোগের সমাধান হবে বলে আশা কর্তৃপক্ষের। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এসব সেলের কাজ করা এবং শিক্ষার্থীদের হয়রানি এড়ানোর বিষয়টিও নিশ্চিত করা হবে। বিস্তারিত তাসফিয়া উখরোজের প্রতিবেদনে। দেশে চলমান সহিংসতা প্রতিরোধে গত ৯ মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ গঠনের ঘোষণা দেওয়া হয়। একই দিনে মশাল মিছিল শেষে এই মঞ্চের পক্ষ থেকে ৫টি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। ৫ দাবির দ্বিতীয় দফায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী ও শিশু নিপীড়ন বিরোধী সেল গঠনের কথা বলা হয়েছে। এতে নতুন করে আলোচনায় যৌন নিপীড়ন বিরোধী সেল। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন, যৌন নিপীড়ন বিরোধী সেলের বিষয়টি জানেন না অনেকেই। এই বিষয়ে সচেতনতা বাড়াতে সভা, সেমিনার, ওয়ার্কশপ সহ বিভিন্ন কর্মসূচি নিতে হবে। এছাড়া ডিপার্টমেন্ট ভিত্তিক সেল গঠন করে সেখানে শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগের দাবি তাদের। যারা ক্ষমতায় থাকে আমরা দেখি যে তাদের একটা লেজুর বৃত্তি শুরু হয়ে যায়। তো সেই ক্ষমতাসীন শিক্ষকরা যেন কোনোভাবে তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণটা না দেখাতে পারে। আমরা অনেকেই জানি না যে ক্যাম্পাসে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে। এটা যে প্রত্যেক শিক্ষার্থীদের জানানো
প্রশাসনের এই ব্যবস্থাটা অবশ্যই নেওয়া উচিত। যৌন নিপীড়ন বিরোধী সেল সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে কাজ শুরু করা হলে আগের অভিযোগগুলোরও যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে। যে পুরনো যে কমিটি ছিল, যেহেতু ওনারা ওটাকে রিজলভ করেননি বা কোনো কনক্লুশন বা ডিসিশন দেননি, সেই জন্য এগুলো পেন্ডিং অবস্থায় রয়ে গেছে। তো আমাদের ক্ষেত্রে যেটা হবে, হয়তো বা আমরা এটাকে অবশ্যই যখন কেসটা আমাদের কাছে আসবে, আমরা পুনরায় আমাদের মতো করে ওই জিনিসটাকে যাচাই বাছাই করেই পরবর্তী কাজগুলো করব। আমরা ফ্যাক্টস অনুযায়ী যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিব। আর কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকবৃন্দ বা যেই জড়িত থাকুক, যদি সেটা প্রমাণিত হয় তাহলে এখানে সর্বোচ্চ যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিব। দেশের ৪৫টি পাবলিক এবং ৯৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই সেল গঠিত ছিল। এছাড়াও দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন সেল গঠন করা হলেও বাকিগুলোতে চিঠি পাঠিয়েছে ইউজিসি। রাজনৈতিক ও দলীয় আনুগত্যের ঊর্ধ্বে থেকে নতুন এই সেলগুলো কাজ করবে বলে আশা অধ্যাপক তানজিম উদ্দিন খানের। এখন আপাতত আমরা অ্যাসেসমেন্ট করতে চাচ্ছি যে কি অবস্থায় আছে, এবং আমরা ভাবছি আমরা বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্যের দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে আমরা বসবো। শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন সে ব্যাপারেও খেয়াল রাখার আশ্বাস দেন এই ইউজিসি সদস্য। ঠিক কী ধরনের পদক্ষেপের মাধ্যমে নারীদের উপর ঘটতে থাকা এই হেনস্থার বন্ধ সম্ভব, তার নিয়ে সুনির্দিষ্ট উত্তর নেই কারো কাছেই। তাই তো প্রশ্নের বেড়াজাল থেকেই যায়। নারীদের এই হেনস্থা বন্ধে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিতের পাশাপাশি সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে কিনা। তাজফিয়া উখরোজ, এখন, ঢাকা। আগুনে পড়ল রাজধানীর মহাখালীর ৭তলা বস্তির একাংশ। সেহরির প্রস্তুতির মধ্যেই আগুন লাগায় কোনো রকমে প্রাণে বেঁচেছেন কয়েকশো বস্তিবাসী। তবে বাঁচাতে পারেননি নগদ টাকা সহ বস্তি ঘরের ক্ষুদ্র সম্বল। সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা। ফের জীবন যুদ্ধে ঘুরে দাঁড়াতে চান সহযোগিতা। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। চোখের সামনে ছোট্ট সাজানো ঘর পুড়ে যেতে দেখে বাকরুদ্ধ ৭তলা বস্তির বাসিন্দা শান্তা বেগম। পোড়া মেঝেতে পড়ে থাকা ইফতারের জন্য রাখা ছোলা দেখে আঁচ করা যায় রাতের অগ্নিকাণ্ডের ভয়াবহতা। রাজধানীর মহাখালীর ৭তলা বস্তির বাসিন্দারা যখন ভোররাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। শূন্য হাতে কোনো রকমে জীবন বাঁচান বস্তিবাসীরা। আমাদের বাসায় প্রথম আগুন লাগে সম্পূর্ণ একবারে শেষ, আর এখানে আমরা শুধু দেখছি যে আগুন লাগছে, আর এখানে বাদ চাইলে আমরা অনেক দূর জীবনে পালা চলে গেছি। আমার ঘরে অনেক কিছু টাকা পয়সাও ছিল, ৫০-৬০ হাজার টাকা জমা রেখে অফিসে পাইছি বেতন, কাপড় চুপুর গয়না হয়েছিল একটা, সব হারিয়ে গেছে বা কিছু পাই না। আমাদের নাই বলতে কিছুই নেই, আমরা নিঃস্ব। এখন দেহর কাপড় ছাড়া আমাদের গায়ে কিছু নেই বাবা। এই জন্য সরকারের কাছে আবেদন, সরকার অবশ্যই যেন আমাদের দিকে একটু লক্ষ্য দেয়। আগুনের তীব্রতায় ঘর থেকে কেউই মালামাল বের করার সুযোগ পাননি। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় কয়েকশো পরিবার। আমার কিছু নেই, আমার মারও নেই, আমার বোনেরও নেই, কিছু নেই। এখন কি করবো আমরা কিছুই জানি না। ফায়ার সার্ভিস বলছে আগুনে কেউ হতাহত না হলেও পুড়েছে অনেকগুলো ঘর। আমরা এখনো আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। ভোর 4:45টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ৮টি ইউনিট নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ২ সপ্তাহের বেশি সময় ধরে টানা কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে হাসপাতালে বহির্বিভাগে সেবাদান বন্ধ। পাশাপাশি ব্যক্তিগত চেম্বারের প্র্যাকটিস বন্ধ রেখেছেন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের আরও খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, হাসপাতালের সেবা ব্যাহতের চিত্র কেমন দেখছেন জানাবেন। এছাড়া আদালতের রায় পক্ষে না এলে জরুরি বিভাগে সেবা দেয়া বন্ধের কোনো হুমকি আছে কিনা আন্দোলনকারীদের জানাবেন।
নাফি, একেবারেই তাই। সেবা কার্যক্রম ভেঙে পড়েছে বললেই চলে, কারণ আমরা গতকালকে থেকে দেখছি যে বহির্বিভাগেও কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা, এবং তারা বলছেন যে তাদের যে 5 দফা দাবি সেটি আসলে বাস্তবায়ন না হলে কিন্তু এই চিকিৎসা সেবা কার্যক্রমের ক্ষেত্রে তারা এখানকার যিনি সভাপতি তার সাথে আমার কথা হচ্ছে, তিনি যেটি বলছিলেন যে জরুরি বিভাগের সেবাও তারা আসলে বন্ধ করবেন। আজকে সকাল থেকে আমরা দেখছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ সেখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু রোগীরা এসেছেন, এবং আসার পরে এখানে কোনো ধরনের টিকিট সংগ্রহ করতে পারেনি, চিকিৎসা সেবা পাননি, এবং চিকিৎসকরা কিন্তু কেউই আসলে তাদের কক্ষে নেই, এবং তারা প্রত্যেকে আন্দোলন যেহেতু যুক্ত আছেন, যার কারণে কিন্তু আজকে সেবা কার্যক্রম গতকালকের ঘোষণা অনুযায়ী আসলে পাচ্ছেন না। এর কারণে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে, শুধুমাত্র রাজশাহী জেলার উপজেলাগুলোই নয়, এর পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকেও, নাটোর থেকে আমরা আসতে দেখেছি, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ পর্যন্ত, সেই প্রত্যেক দূর প্রত্যন্ত অঞ্চল থেকে যেই রোগীরা এসেছেন তারা আসার পরে কিন্তু সেই চিকিৎসা পান নাই, এবং এখানে এসে অনেকে অপেক্ষা করছেন, অনেকের মধ্যে উৎকণ্ঠা যে তারা আসলে কখন চিকিৎসা পাবেন, চিকিৎসকরা কখন আসলে চিকিৎসা দিবেন। অনেকে অপেক্ষা করছেন হয়তো কিছুক্ষণের মধ্যে সমাধান হবে এইরকম প্রত্যাশা করে। অনেকে জানতেন না যে আসলে চিকিৎসকদের এই ধরনের একটি কর্মসূচির কারণে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ আছে, যার ফলে তারা বলছেন যে তারা হতদরিদ্র মানুষ, দূর দূরান্ত থেকে এসেছেন, স্বল্প টাকাতে আসলে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখানে এসেছেন, কিন্তু সেটি তারা পাচ্ছেন না। অনেকের মধ্যেই আমরা আসলে এই ক্ষেত্রে ক্ষোভ লক্ষ্য করেছি, তারা বলছেন যে কেন আসলে এই সমস্ত কার্যক্রম হবে। অনেকে বলছেন যে চিকিৎসকরা যদি অর্ধবেলা বন্ধ রেখে এই কার্যক্রমটি করতো তাহলেও তারা আসলে এই সেবাটুকু পেত, কিন্তু আসলে ইন্টার্ন চিকিৎসকরা তারা যেটি বলছেন যে দীর্ঘদিন থেকে তাদের এই 5 দফা দাবি তারা করে আসছেন, এবং তারা যেটি বলছেন যে MBBS এবং BDS ছাড়া কাউকে আসলে চিকিৎসক বলা যাবে না, কেউ চিকিৎসক শব্দটি ব্যবহার করতে পারবেন না। একই সাথে যে নিম্নমানের ম্যাটসগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে হবে, নিম্নমানের যে হাসপাতালগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে, এবং একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মতো বিভিন্ন হাসপাতালে কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের বা চিকিৎসকদের স্বল্পতা রয়েছে, সেখানে এই চিকিৎসক ঘাটতির এখানে নিয়োগ দিতে হবে। এই সমস্ত নানা ধরনের দাবি, 5 দফা দাবি আছে ইন্টার্ন চিকিৎসকদের, এবং আজকে এটি নিয়ে রায় আছে নাফি, আপনি জানেন যে দুপুর 2টার সময়, এবং এই রায়ের ওপরে কিন্তু আসলে নির্ভর করবে যে চিকিৎসকরা তাদের যে 5 দফা দাবি সেই আন্দোলনটা আসলে কতটুকু নিয়ে যাচ্ছেন। আজকে যে কমপ্লিট শাটডাউন বা বেশ কয়েকদিন থেকে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন জরুরি বিভাগে চলছিল, সেটার পাশাপাশি কিন্তু গতকালকে থেকে আসলে বহির্বিভাগের যে কমপ্লিট শাটডাউন সেটি তারা চলমান রেখেছে, এবং আজকে আমরা ইন্টার্ন চিকিৎসকদের সভাপতির সাথে কথা বলেছি, তিনি যেটি বলছিলেন যে আজকে যদি রায় তাদের অনুকূলে, অর্থাৎ এই 5 দফা দাবি আদায়ের ক্ষেত্রে যদি আসলে না আসে তাহলে তারা জরুরি বিভাগেও আসলে কমপ্লিট শাটডাউন বা জরুরি বিভাগের সেবাও আসলে বন্ধ করতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নাফি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আচ্ছা, ইন্টার্ন শিক্ষার্থীদের, মেডিকেল কলেজ শিক্ষার্থীদের যে কর্মবিরতি রয়েছে সেই খবর জানতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। পণ্যবোঝের 72 ঘণ্টায় চট্টগ্রাম বন্দরে জলসীমা ত্যাগের নির্দেশনার পরও লাইটারেস জাহাজের সংকট কাটেনি। সংশ্লিষ্টরা বলছেন, আমদানিকারকরা বন্দরের জলসীমায় 9 খালাস পয়েন্টে বিভিন্ন ঘাটে লাইটারেস জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রেখেছেন। সেই সঙ্গে সম্পদ বাজেয়াপ্ত কিংবা দুদকের মামলার ভয়ে পলাতক এমপি সহ অনেকেই জাহাজ কেটে শিপইয়ার্ডে বিক্রি করে দিয়েছেন। তবে বন্দরের ইয়ার্ডে কন্টেইনার ফেলে রাখলে 4 গুণ বেশি ভাড়া নেওয়ার ঘোষণায় কমেছে কন্টেইনার চট। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। চট্টগ্রাম বন্দরে বড় জাহাজে আসা গম, সার, সিমেন্ট ক্লিংকার, পাথর, চিনি সহ বিভিন্ন খোলা পণ্য বহির্নোঙরে ছোট লাইটারের জাহাজের মাধ্যমে খালাস হয়। পরে সেগুলো নদী পথে যায় দেশের বিভিন্ন স্থানে। চট্টগ্রাম থেকে 1800 লাইটারের জাহাজ নদী পথে বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহন করলেও সম্প্রতি লাইটারের জাহাজের সংকট প্রকট হয়ে ওঠে।
অসাধু আমদানিকারকরা লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে, এই অভিযোগ ওঠার পর তৎপর হয় চট্টগ্রাম বন্দর ও নৌ পরিবহন অধিদপ্তর। পণ্য জাহাজে লোড করার ৭২ ঘন্টার বেশি বন্দরের জলসীমায় অবস্থান করলে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিলেও সংকট কাটেনি এখনো। এতে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের সময় বেশি লাগায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সব পক্ষই। বিরূপ প্রভাব পড়ছে পণ্য সরবরাহ ব্যবস্থায়ও। এখন কিন্তু লাইটার পাওয়া যাচ্ছে না, যার জন্য জাহাজের পারফরমেন্স কমে যাচ্ছে, জাহাজের ওয়েটিং বেড়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে শত শত লাইটার ভেসেল গোডাউন হিসেবে ভাসতেছে। যে জাহাজে 4টা লাইটারের কাজ করার সক্ষমতা রাখে, সে যদি 2টা পায় তাহলে তার পারফরমেন্স 50 হয়ে যাচ্ছে, আর যার 3টার জন্য সে যদি 2টা পায় তার পারফরমেন্স কিছুটা কমে যাচ্ছে। সো এটা হচ্ছে যে এটা যদি এরকম থাকে তাহলে হয় কি জাহাজের কস্ট বেড়ে গেলে প্রোডাক্টের উপরই কিন্তু আলটিমেট কস্টটা পড়বে। লাইটারের জাহাজ ব্যবসায়ীরা বলছেন কর্ণফুলী নদী বা বন্দর চ্যানেল নয়, গন্তব্যস্থলেই বিভিন্ন ঘাটে আমদানিকারকরা লাইটারের জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন। এছাড়া মামলার ভয়ে পলাতক ও সাবেক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ীদের অনেকেই জাহাজ কেটে শিপইয়ার্ডে বিক্রি করে দেওয়ায় সংকট বেড়েছে। ফলে 1800 থেকে লাইটারের জাহাজের সংখ্যা কমে দাঁড়িয়েছে 900-তে। আনলোড পয়েন্ট যেটা আছে, খালাস পয়েন্ট গন্তব্যে, সেখান থেকে মালটা খালাস করতেছে না। এবং আরেকটা জিনিস আছে, ইম্পোর্টার তার নিজের জাহাজটাকে মাসে 4টি-5 ট্রিপ করে আপনার জাহাজটাকে ভাসমান গুদাম বানিয়ে রাখছে। আগে 1800 জাহাজ ছিল, চট্টগ্রাম চলতো, এখন 900-র মতো জাহাজ কর্তন করা হয়েছে, যার জন্য এই 900 ঘাটতি হয়েছে। এখন এই 900 জাহাজ এখন আছে, সেগুলি দিয়ে এখন চট্টগ্রাম বন্দর থেকে সব জায়গায় মাল নিয়ে যদি দ্রুত খালি করা হয় তাহলে এই সংকট থাকবে না। এদিকে লাইটারের জাহাজের সংকট নিরসনে সাগরে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড ও নৌ পরিবহন অধিদপ্তর। গত 1 মাসে প্রায় 1000 জাহাজে অভিযান চালানো হয়। গত 11 ফেব্রুয়ারি হতে অদ্যাবধি আমরা প্রায় 1085টি লাইটার জাহাজ যে আরোহণ করেছি, এবং এর মধ্যে যেগুলো হচ্ছে ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল নিয়েছিল তারা যাতে 72 ঘন্টার অধিক থাকতে না পারে সেজন্য আমরা কার্যব্যবস্থা গ্রহণ করেছি। চট্টগ্রাম বহির্নোঙর বিশেষত তারা যাতে কেউই ভাসমান গুদামে পরিণত না হয়ে থাকতে পারে সেই জন্য আমরা যথাযথ কার্যব্যবস্থা গ্রহণ করছি। সম্প্রতি পণ্য খালাস না করায় বন্দর ইয়ার্ডেও কন্টেনার জট দেখা দেয়। সংকট নিরসনে 10ই মার্চ থেকে 4 গুণ বাড়তি মাসুল আদায়ের পরিপত্র জারি করে চট্টগ্রাম বন্দর। এ নির্দেশনায় কন্টেনার ডেলিভারি বাড়ায় পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। 2024 সালে বায়ু দূষণে দেশ হিসেবে দ্বিতীয় স্থান দখল করল বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া মানের চেয়ে বাংলাদেশের বায়ুতে অতি ক্ষুদ্র কণার পরিমাণ 15 গুণ বেশি। অন্যদিকে দূষিত শহরের তালিকায় শীর্ষ 20টির মধ্যে 13টি ভারতের, ঢাকার অবস্থান 26তম। নাফি আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছর দেশের অস্বাস্থ্যকর বাতাস নিয়ে আলোচনা উঠলেও মেলে না সমাধান। আর এই সুযোগে বায়ু দূষণের মাত্রা ছাড়াচ্ছে আগের সব রেকর্ডকে। 2024 সালে বায়ু দূষণের দেশ হিসেবে দ্বিতীয় স্থান দখল করল বাংলাদেশ। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2024-এ উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রতি ঘনমিটার বাতাসে অতি ক্ষুদ্র কণা PM2.5 পরিমাণ 78 মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া মানের চেয়ে 15 গুণ বেশি। প্রথম অবস্থানে রয়েছে মধ্য আফ্রিকার দেশ চাঁদ। শীর্ষ 5 দেশের মধ্যে বাকি 3টি দেশ হল পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র ও ভারত। অন্যদিকে 2024 সালের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে আসামের বির্নিহাট। গেল বছর শহরটির প্রতি ঘনমিটার বাতাসে PM2.5 পরিমাণ ছিল 128.2 মিলিগ্রাম, যা স্বাভাবিকের চেয়ে 25 গুণ বেশি। এরপরেই ভারতের দিল্লির অবস্থান। শীর্ষ 20 দূষিত শহরের মধ্যে 13টি ভারতের, পাকিস্তানের শহর 6টি, কাজাখস্তান, চাঁদ ও চীনের শহর রয়েছে 1টি করে। এ তালিকায় ঢাকার অবস্থান 26তম। অতি ক্ষুদ্র কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বেঁধে রাখতে পেরেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও এস্তোনিয়া সহ 7টি দেশ। অন্যদিকে অনুসরণকারী শহরের হার ছিল 17%। অতি ক্ষুদ্র কণা PM2.5 রক্তের সঙ্গে মিশে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে। উচ্চ রক্তচাপের অন্যতম কারণ দূষিত বায়ু। WHO এর পরিসংখ্যান অনুযায়ী বায়ু দূষণের কারণে প্রতিবছর প্রাণ হারান প্রায় 70 লাখ মানুষ। নাফি আরমান মনন, এখন বিশ্ব।
পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাইয়ের শিকার ট্রেনে জিম্মি অন্তত ৩০০ আরোহীর সবাইকে হত্যার হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। নিরাপত্তা বাহিনীর রাতভর অভিযানে শতাধিক আরোহী উদ্ধার হলেও অবসান ঘটেনি ট্রেন ছিনতাই ও জিম্মি দশার। বুধবার ভোর পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে ৩০ সেনা ও ১৬ হামলাকারী সহ নিহত অর্ধশত মানুষ। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে দুর্গম পাথুরে এলাকায় ছিনতাইয়ের শিকার ট্রেনে বন্দুকধারীদের কবজায় থাকা কয়েকশো আরোহী। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েট্টা থেকে খাইবার পখতুনখোয়ার পেশওয়ারে যাওয়ার পথে বোলান জেলার মাসকাফে মঙ্গলবার বিকেলে জাফর এক্সপ্রেসের নিয়ন্ত্রণ নেয় বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। বোমা বিস্ফোরণে রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনটিকে থামতে বাধ্য করে এবং নির্বিচার গুলি চালিয়ে জিম্মি করে যাত্রীদের। গুরুতর আহত ট্রেন চালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। হামলার দায় স্বীকার করে নারী শিশু সহ ২১৪ জনকে আটকে রাখার কথা জানিয়েছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। তবে ট্রেনের ৯ বগিতে ৪০০ থেকে ৫০০ যাত্রী ছিল বলে তথ্য জিও, ডন সহ স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর। প্রায় ৮০ জন সেনা কর্মকর্তাকেও বন্দুকধারীরা জিম্মি করেছে বলে নিরাপত্তা সূত্রের বরাতে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বুধবার ভোর পর্যন্ত অভিযানে শতাধিক আরোহীকে জীবিত উদ্ধার এবং হামলাকারীদের একটি অংশকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। চলমান অভিযান অবিলম্বে বন্ধ না হলে তাৎক্ষণিকভাবে ১০ জিম্মিকে হত্যার হুমকি বিচ্ছিন্নতাবাদীদের। শঙ্কিত ট্রেনটির যাত্রীদের স্বজনরা। বেলুচ রাজনৈতিক বন্দী, অধিকার কর্মী এবং সেনাবাহিনীর অপহরণ ও গুমের শিকার ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি আফগানিস্তান ও ইরান সীমান্ত সংলগ্ন বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কিংবা ট্রেনের ভেতরে সেনাবাহিনী প্রবেশ বা অভিযানের চেষ্টা চালালে বলা হয়েছে সকল যাত্রীকে হত্যা এবং পুরো ট্রেন উড়িয়ে দেওয়ার কথা। এরই মধ্যে অন্তত ৩০ সেনা সদস্যকে হত্যা এবং একটি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। জানা গেছে আন্তর্জাতিক পরিষেবার সাহায্যে স্যাটেলাইট ফোন ব্যবহারের মাধ্যমে যোগাযোগ করছে হামলাকারীরা। অর্ধশত জিম্মিকে তারা দুর্গম পাহাড়ে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। হামলাকারীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। নুসরাত কামাল, এখন বিশ্ব। ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান, কিন্তু এবারও সংগ্রহ অভিযান সফল করতে পারেনি বগুড়া খাদ্য বিভাগ। এমনকি জেলার ১২ উপজেলার মধ্যে ১০ উপজেলা থেকে সংগ্রহ করা যায়নি কোনো ধান। পূরণ হয়নি চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও। মাজিদুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরের ১৭ নভেম্বর থেকে শুরু হয় আমন মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান, চলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় বগুড়ায় ধান সংগ্রহের কথা ছিল ১২,৬১০ টন, যেখানে সংগ্রহ হয়েছে মাত্র ৮১ টন। এর মধ্যে জেলার ১২ উপজেলার ১০টি থেকে কোনো ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। আর চালের ৩২,০০০ টনের জায়গায় সংগ্রহ হয়েছে ২৪,০৭৫ টন। কৃষকরা জানান, সরকারের নির্ধারিত দামের চেয়ে বাজারে বেশি দাম পাওয়ায় খাদ্য গুদামে ধান চাল দেননি তারা। সরকার খাদ্য গুদামের জন্য যে মূল্য নির্ধারণ করে ধানের, তার চাইতে বাজারে মূল্য অনেক বেশি থাকে, যে কারণে আমরা সাধারণত সরকারকে না দিয়ে বাজারে বিক্রি করি। তবে চালকল মালিকদের দাবি, লাইসেন্স বাতিল ও জরিমানা এড়াতে কেজিতে ৫ থেকে ৬০ টাকা লোকসানে চাল দিয়েছেন তারা। আর মির মালিক সমিতির অভিযোগ, প্রতি বছর বাজার ও সরকারি দরে অসমতায় ব্যর্থ হচ্ছে সরকারের খাদ্য সংগ্রহ অভিযান। যদি দামের সাথে বিবেচনা করা না হয় তাহলে মিলগুলো রক্ষা করা সম্ভব হবে না। ব্যবসাগুলো পুরো কর্পোরেট ব্যবসার হাতে চলে যাবে। কর্পোরেট ব্যবসায়ীগুলি তাদের ইচ্ছা মতো দাম বৃদ্ধি করে। বাছাই করার পর ২৫ কেজি চাউল হয়, ২৫ কেজি চাউল বাজার এসে পরে দেখা যাবে ৫৮ টাকা। তা ৪৭ টাকা চাউলের রেট আমরা ৫৮ টাকা যদি পড়ে, তা আমরা কেমন করে সেই এত লস কেমন করে প্রতি কেজিতে ১২-১৩ টাকা লস করে আমরা কেমন করে চাউল দিব? এমন অবস্থায় আগামীতে বাজারের সাথে সমন্বয় করে দাম নির্ধারণের কথা জানান জেলা খাদ্য কর্মকর্তা। সরকার নির্ধারিত যে দর ছিল, সে দরের তুলনায় বাজার দর ছিল তুলনামূলক বেশি, যার জন্য কৃষকদের তারা মাঠে এবং বাজারে, লোকাল যে বাজার আছে সেখানে দাম ভালো পেয়েছেন। আগামীতে হয়তো সরকার আরও সুচিন্তিতভাবে এই দরটি নির্ধারণ করবেন এবং আশা করছি যে আগামী মৌসুমে
এবার যে সমস্যাগুলো হয়েছে সেগুলো আর থাকবে না। গেল মৌসুমে প্রতি কেজি ধান 33 এবং সিদ্ধ চালের দাম নির্ধারণ করা হয়েছিল 47 টাকা, যেখানে হাট বাজারে মৌসুমের শুরু থেকেই প্রতি কেজি ধান 35 থেকে 38 এবং চাল বিক্রি হয়েছে 50 থেকে 52 টাকায়। মাজিদুর রহমান, এখন বগুড়া। জামালপুরে পর্যাপ্ত হিমাগার না থাকায় আলু সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক। বিভিন্ন উপজেলা থেকে সংরক্ষণের উদ্দেশ্যে আসা আলু বোঝাই গাড়ি হিমাগারের সামনের সড়কে অপেক্ষা করছে 4 থেকে 5 দিন। এ নিয়ে আরও জানাতে জামালপুর বিসিক শিল্পনগরী থেকে হিমাগারের সামনে থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, চলতি মৌসুমে কি পরিমাণ আলু উৎপাদন হয়েছে জানাবেন। এছাড়া বিপরীতে সংরক্ষণ সক্ষমতা কত, কৃষকের সুবিধার্থে আলু সংরক্ষণের সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? নাফি, জামালপুরে চলতি বছরে 5100 হেক্টর জমিতে আলু উৎপাদন করা হয়েছে। এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফসল ভালো হয়েছে বলে কৃষকরা জানিয়েছে। আর কৃষি বিভাগ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে সেটি হচ্ছে চলতি বছরে 1,22,000 মেট্রিক টনের উপরে আলু উৎপাদন করা হয়েছে। তার বিপরীতে জামালপুরে দুটো মাত্র কোল্ড স্টোরেজ রয়েছে, হিমাগার রয়েছে। সেই দুটো হিমাগারে ধারণ ক্ষমতা রয়েছে প্রায় 11,000-এর উপরে হেক্টর মেট্রিক টনের উপরে আলু উৎপাদনের সক্ষমতা। তবে তার বিপরীতে কিন্তু 1 লক্ষ মেট্রিক টন রয়েই গেছে। এই এত পরিমাণ আলু উৎপাদন, সেই তুলনায় কিন্তু ধারণ ক্ষমতা একেবারেই কম। আর সরকার থেকে এখন পর্যন্ত কোল্ড স্টোরে আলু সংরক্ষণের জন্য প্রতি কেজি 6 টাকা 75 পয়সা নির্ধারণ করে দিলেও কিন্তু কোল্ড স্টোর কর্তৃপক্ষ অর্থাৎ হিমাগার কর্তৃপক্ষ এখানে প্রতি কেজি 8 টাকা করে রাখছে, অর্থাৎ 350 টাকার উপরে কিন্তু তার পার বস্তা রাখছে। তারপরে কিন্তু তারা আলু সংরক্ষণ করতে পারছে না। অর্থাৎ আমরা দেখেছি গতকালকে বিকালের দিকে, সন্ধ্যা দিকেও তারা পুরো জেলা জুড়ে তারা মাইকিং করেছে যাতে আলু চাষি, আলু কৃষক, আলু ব্যবসায়ী তারা যাতে আলু আর ওই হিমাগারে তারা না নিয়ে আসে। আর আমরা দেখেছি 4 থেকে 5 দিন, কেউ 6 থেকে 7 দিন ধরেও কিন্তু এই হিমাগারের চারপাশে তারা অবস্থান নিয়েছে এখানকার তাদের উৎপাদিত আলু এই হিমাগারে সংরক্ষণ করার জন্য। বলা চলে সব মিলে একটা ভোগান্তি তৈরি হয়েছে যারা আলু চাষ করেছে এবছর। আরেকটি বিষয় বলা চলে, এই শহরের একেবারে প্রাণকেন্দ্রে এই হিমাগার থাকার কারণে শহরের প্রধান যে সড়ক রয়েছে সেই সড়কের চারপাশ দিয়ে কিন্তু এই মুহূর্তে পরিবহন যে রয়েছে, অর্থাৎ ট্রাক, ট্রলি, ভ্যান, অটো, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি দিয়ে যে তারা আলু নিয়ে আসছে কৃষকরা, তারা কিন্তু এখন এই মুহূর্তে এখানে অবস্থান একটা ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। আর একটি বিষয়, আমরা কোল্ড স্টোর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা, তারা এই মুহূর্তে একটু লেবার সংকট থাকার কারণে কিন্তু তাদের আলু যে তার পরিবহন সমস্যা, তার পাশাপাশি জায়গা সংরক্ষণের কারণেও তাদের একটু কষ্ট হচ্ছে। সব মিলিয়ে বলা চলে একটি মেসাকার অবস্থা কিন্তু এই মুহূর্তে কোল্ড স্টোর আলু চাষি যারা আছে তারা কিন্তু বিরাজ করছে। আরেকটা বিষয় বলা চলে, এই মুহূর্তে জামালপুরে যে পরিমাণ আলু উৎপাদন তার বিপরীতে বাজার একেবারে দাম নেই বললেই চলে। তাই কৃষকরা জানিয়েছে এখন প্রতি কেজি আলু 12 থেকে 15 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে কৃষকরা এখন লসের মধ্যে রয়েছে বলে তারা জানিয়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে আলু সংরক্ষণের সবশেষ তথ্য। রাফি, জামালপুর থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা। 7 বছর আগে চুয়াডাঙ্গা পৌরসভায় ভূগর্ভস্থ পানি শোধনাগারের উদ্বোধন হলেও পানি সরবরাহ সম্ভব হয়নি। 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত শোধনাগারটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। ফলে পৌর এলাকার নাগরিকরা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন বছরের পর বছর। পৌর কর্তৃপক্ষ বলছে লোকবল সংকটে শোধনাগারটি চালু রাখা সম্ভব হয়নি। চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তীর প্রতিবেদন। চুয়াডাঙ্গা পৌর এলাকায় 10 কোটি টাকা ব্যয়ে 2014 সালের ডিসেম্বরে ভূগর্ভস্থ পানি শোধনাগারের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষ হয় 2017 সালের ডিসেম্বরে। 2020 সালের 20 অক্টোবর ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়েছিল 1 সপ্তাহের মধ্যে পৌরবাসীর দীর্ঘদিনের চাহিদা সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা হবে। কিন্তু 7 দিন কালক্রমে 7 বছরে পরিণত হলেও বিশুদ্ধ পানির ব্যবস্থা পৌরবাসীর জন্য স্বপ্নই রয়ে গেছে। পৌর কর্তৃপক্ষ বর্তমানে যে পানি সরবরাহ করছে তা মাত্রাতিরিক্ত আয়রনযুক্ত, হলদেটে ও খাবার অযোগ্য বলে জানান স্থানীয়রা। সুপেয় পানির অভাবে দুর্ভোগে পৌর এলাকার 2 লাখ মানুষ। প্রতিদিন দুর্গন্ধযুক্ত পানি পান করতে হচ্ছে। আমরা চিনি বুঝে বিষ পান করছি। সকালে টাইমে টিপকল বন্ধ থাকে, যখন আমরা ছাড়ি তখনই আপনার অনেক আয়রন ধরে, বা এমন মাঝে মাঝে দুপুরের টাইমে পানি ধরাই যায় না, একভাবে মনে করেন আপনার আয়রন ধরে। প্রতিদিন আমাদের পানির জন্য সমস্যা হয়, কিন্তু আমরা পানি খেতে পারি না, রান্নার জন্য ব্যবহার করতে পারি না।
এদিকে দীর্ঘ সময় বন্ধ থাকায় নষ্ট হয়েছে পানি শোধনাগারের সুইচ ভালভ, মোটর, রিজার্ভ ট্যাঙ্ক সহ মূল্যবান জিনিসপত্র। কাঠামোতে জমেছে শ্যাওলা। বছরের পর বছর তালাবদ্ধ থাকায় ভবনগুলোর অবস্থাও জরাজীর্ণ। এত দুর্গন্ধ, আমরা তো খেতেই তো পারি না এবং রান্নাও করতে পারি না। সুপেয় পানি পাওয়া নিশ্চিত করবে পৌর কর্তৃপক্ষ এবং সেটা সরবরাহ করবে, কিন্তু সেটা পৌরবাসী এখনো সেই ফলটা ভোগ করতে পারছে না। পানি শোধনাগার কবে চালু হবে এমন প্রশ্নে খরচ আর লোকবল সংকটের নানা অজুহাত দিলেন পৌরসভার এই কর্মকর্তা। এই প্রকল্পটা অত্যাধিক ব্যয়বহুল হয় এবং এখানে অত্যাধিক দক্ষ জনবলেরও প্রয়োজন। আমাদের পৌরসভায় আর্থিক সংকটের কারণে এবং দক্ষ জনবলের অভাবে আমরা প্রকল্পটা আসলে চালু করতে পারিনি। চুয়াডাঙ্গা পৌরসভায় কোনো ট্রিটমেন্ট প্ল্যান না থাকায় আসলে আমরা আয়রন মুক্ত পানি জনগণকে সরবরাহ করতে পারছি না। বর্তমানে 14টি পানির পাম্প হাউস থেকে পাইপলাইনের মাধ্যমে পৌর এলাকায় গ্রাহকদের পানি সরবরাহ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। এখন চুয়াডাঙ্গা। ভঙ্গুর অর্থনীতির কারণে নানামুখী সংকটে জর্জরিত কানাডা। এর মধ্যে ঝুলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধের তলোয়ার, আছে সার্বভৌমত্ব হারানোর ঝুঁকি। এমন পরিস্থিতিতে কানাডার হাল এখন ব্যাংকারদের ব্যাংকার খ্যাত মার্ক কার্নির হাতে। ব্যাংকের পর কিভাবে দেশ সামলাবেন 59 বছরের এই নেতা, তারই বিস্তারিত জানাবেন নাফি আরমান মন্নার প্রতিবেদনে। 2013 সালে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন এক কানাডীয় ব্যক্তি। 8 বছরের মেয়াদকে কমিয়ে 5 বছরের চুক্তি করেন তিনি। সে সময় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান ব্যক্তিটিকে প্রশ্ন করেন, কানাডার সামনের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়তেই কি ইচ্ছাকৃতভাবে মেয়াদ কমিয়েছেন? প্রতি উত্তরে মুচকি হাসিতে বিষয়টি এড়িয়ে যান ব্যক্তিটি। 6 বছর বাদে তারই হাতে যাচ্ছে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব। ব্যাংকারদের ব্যাংকার, এমনকি সুপারস্টার ব্যাংকারের তকমা জুটেছে মার্ক কার্নির কপালে। তাই ভঙ্গুর অর্থনীতি, শ্রমবাজারে চাপ ও অভিবাসন সংকট সহ নানামুখী সংকটে জর্জরিত কানাডিয়ানদের বাজির ঘোড়া এই 59 বছর বয়সী নেতা। প্রধানমন্ত্রিত্ব নিশ্চিতের দিনই যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কড়া সমালোচনা করেছেন কার্নি। ঘোষণা দেন, শুল্ক যুদ্ধে মার্কিনদের হারিয়ে জয়ী হবেন কানাডিয়ানরা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুল্ক প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের পণ্য আমদানিতে পারস্পরিক আমদানি শুল্কারোপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। The relationship is irreparably changed, that we can no longer trust the U.S. and today saying, I will find, new trading partners and strengthen those that we already have with other countries. I will also reduce internal trade barriers to try to strengthen Canada's economy. There's really been a huge shift in Canada away from thinking of the U.S. as its greatest ally and trading partner, as to potentially even an adversary. কোভিড-19 মহামারীর পর থেকে কানাডায় বাড়ছে অভিবাসীদের চাপ। এক্ষেত্রেও সরব নবনিযুক্ত প্রধানমন্ত্রী। অর্থনীতিকে স্থিতিশীল রেখে অভিবাসন নীতি সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছেন মার্ক কার্নি। 2027 সাল নাগাদ অস্থায়ী নাগরিকত্ব 6.2% থেকে 5% নামিয়ে আনতে ট্রুডো সরকারের নীতিকে সমর্থন দিয়েছেন তিনি। শুধুমাত্র স্বাস্থ্যসেবা ও ক্লিন এনার্জি খাতে বিদেশি কর্মীদের আমন্ত্রণ জানানো হতে পারে। অন্যদিকে কানাডায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন নির্দিষ্ট সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী। কানাডায় প্রথমবারের মতো এমন প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন যিনি এমপি নন, এমনকি মন্ত্রিসভার দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও নেই। তবে ভারী অভিজ্ঞতা সনদধারী মার্ক কার্নির প্রতি কানাডিয়ানদের আস্থা সীমাহীন। রিডার্স ডাইজেস্টের জরিপ অনুযায়ী 2011 সালে বিশ্বের সবচেয়ে আস্থাভাজন কানাডিয়ান হিসেবে নির্বাচিত হন তিনি। সেই আস্থার প্রতিদান দেওয়ার পালা চলে এসেছে এবার। নাফি আরমান মনন, এখন বিশ্ব। নারী ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্ট শুরু হয়ে গেল, এখনও চূড়ান্ত হয়নি প্রাইজ মানির অঙ্ক। সেরা 4 দলকে দেয়া হবে নামমাত্র প্রাইজ মানি, জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। প্রথম দিনে জয় পেয়েছে ঝিনাইদহ, ঠাকুরগাঁও ও বিকেএসপি। এসকে শাওনের প্রতিবেদন। দেশের ঝিমিয়ে পড়া হকিতে পৃষ্ঠপোষকতা পাওয়া কঠিন, তবে নারী ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টের জন্য সেই কঠিন কাজটা বাস্তবে রূপ দিল হকি ফেডারেশন। পৃষ্ঠপোষকতা পেয়ে আসর শুরু হলেও নামমাত্র প্রাইজ মানি পাবে সেরা 4 দল। আর চ্যাম্পিয়ন রানার্স আপ দল কত টাকা পাবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। প্রাইজ মানি টোটাল হলো 75,000 টাকা। এটাকে আমরা 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো চ্যাম্পিয়ন টিম, রানার্স আপ টিম, থার্ড টিম এবং ফোর্থ টিম, সবাইকে দেওয়া হয়। সেমিফাইনালিস্ট সবাই পাবে। এটা টোটাল অ্যামাউন্টটা এখন ফাইনাল করবে আর কি। এটা 75,000 না প্রতি টিমে ভাই, এটা তো হয় না, এত টাকা তো আর হয় না। এটা
11টি দল নিয়ে হচ্ছে এবারের আসর, যেখানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আছে 10টি জেলা দল। ফেডারেশনের টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য প্রতিভা অন্বেষণ করা। এর থেকে আমরা অ্যাটলিস্ট 3টা থেকে 4টা প্লেয়ারও পাই, যাকে আমরা মনে করি ভবিষ্যতে ভালো হবে। এই 4টা প্লেয়ারকে যদি আমরা 1 বছর নারিশ করতে পারি, এটা থেকে কোনোভাবে হেল্প করতে পারি, তাহলে তো একটা জিনিস বেরবে আছে। মঙ্গলবার উদ্বোধনী দিনে ম্যাচ হয়েছে 3টি। কিশোরগঞ্জকে 15-0 গোলে হারিয়েছে বিকেএসপি। একই ব্যবধানে কুমিল্লার বিপক্ষে জয় পেয়েছে ঝিনাইদহ। অন্য ম্যাচে জয় পেয়েছে ঠাকুরগাঁও জেলা। রংপুরের সাথে দলটির ব্যবধান 14-0। নারী ডেভেলপমেন্ট কাপ হকির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 22 মার্চ। এসকে শাওন, এখন, ঢাকা। আধুনিক প্রশিক্ষণের জন্য জাতীয় নারী কাবাডি দলকে 25 লাখ টাকা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ইরানে অনুষ্ঠিত 6ষ্ঠ নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতায় নারী দলকে সংবর্ধনা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যথাযথ অনুশীলন আর বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে বিশ্ব আসরেও সাফল্য নিয়ে আসতে পারবেন বলে মনে করেন খেলোয়াড়রা। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। অনুশীলন, নারী খেলোয়াড় তৈরি সহ নানা জটিলতা আর সংকটে দীর্ঘদিন আসেনি কোনো আন্তর্জাতিক শিরোপা। তবে এবার ইরানে আয়োজিত 6ষ্ঠ কাবাডি চ্যাম্পিয়নশিপে 7 দলের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। প্রমিলাদের হাত ধরে আসা এমন অর্জনকে সম্মান জানাতে দেরি করেনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি। আসরে অংশ নেয়া খেলোয়াড়, কোচ এবং দলের সঙ্গে থাকা বাকিদের সংবর্ধনা দেয়া হয় ক্রীড়া পরিষদে। শুধু ফুলেল শুভেচ্ছা নয়, অনুশীলনে খেলোয়াড়রা যেন আধুনিক সুযোগ সুবিধা পায় সেটি নিশ্চিত করতে 25 লাখ টাকাও দেয়া হয়েছে ফেডারেশনকে। তাদেরকে আরও বেশি উৎসাহিত প্রশিক্ষিত করার জন্য সেই লক্ষ্যটাকে আমরা টার্গেট করেছি। ব্যক্তিগতভাবে সেটা আমরা দেখব পরবর্তী পর্যায়ে। এখন হচ্ছে যে আগামী দিনে আমাদের আগামীতে কিছু খেলাধুলা রয়েছে সামনে, ইন্ডিয়াতে একটা ওয়ার্ল্ড কাপ হবে, সেই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়াটা আমাদের বেশি প্রাধান্য। সেই প্রাধান্য বিবেচনায় আজকে আমরা এই প্রতিষ্ঠানকে তাদের ট্রেনিং এবং তাদের গ্রোম আপ করার জন্য আমরা এই টাকাটা দিয়েছি। দলীয় সাফল্য পেতে সরকারের এমন সদিচ্ছার বাস্তবায়ন হবে যদি পুরস্কার পাওয়া অর্থের যথাযথ ব্যবহার হয়, এমনটাই মত কোচ এবং খেলোয়াড়দের। যেভাবে সাহায্য সহযোগিতা করছে আমাদের টিমের পিছনে, এরকমভাবে যদি করে যায় আমরা সত্যি ভালো একটা রেজাল্ট আশা করি। যদি ফুটবলারদের মতো বেতনভুক্ত করা হতো তাহলে আমাদের জন্য আরও অনেক ভালো হতো। এখন আমরা মহিলা কমপ্লেক্সে 1.5 মাস মতো ট্রেনিং করছি, কিন্তু ওইখানে জিমের কোনো ভালো ব্যবস্থা না। এই ফার্স্ট টাইম এরকম 25 লাখ টাকা দেওয়ার একটা ঘোষণা দিয়েছে, যাতে আমরা অনেক খুশি। এদিকে জুনে নারীদের বিশ্বকাপ আসর, সেটাও আবার প্রতিবেশী দেশ ভারতে। আসরকে সামনে রেখে অনুশীলনের পাশাপাশি বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ চান খেলোয়াড়রা। লং টাইম ক্যাম্প করার পরও আমাদের এমন একটা টিম সেট করতে হবে, বা বাইরের দেশে লোকের সাথে কথা বলা লাগে, বাইরের দেশে যে ফেডারেশনের লোকজন আছে তাদের সাথে আমাদের ম্যাচ খেলতে হবে, ফ্রেন্ডশিপ ম্যাচ। নতুন প্লেয়ার তো অবশ্যই লাগবে। এই রেজাল্টটাকে ধরে রাখার জন্য আমরা চাই যে বেশি বেশি টুর্নামেন্ট হবে আর নতুন নতুন প্লেয়ার উঠে আসবে। এপ্রিলেই নেপালে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ নারী কাবাডি দল। শরীফ রওশন, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পুলিশের উপর হামলার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মধ্যরাতে বিক্ষোভ, ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার দাবি। বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল পুনর্গঠনের নির্দেশ ইউজিসির। অভিযোগ দ্রুত নিষ্পত্তির আশা, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার তাগিদ। সেহরির প্রস্তুতির মধ্যেই রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন, অসংখ্য ঘরপুড়ে ছায়, সব হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। টানা কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, বহির্বিভাগে সেবা বন্ধ, রোগী ও স্বজনদের ভোগান্তি। এবং পাকিস্তানের ট্রেনে অভিযানে 104 জন উদ্ধার, 16 বিচ্ছিন্নতাবাদী নিহত, এখনও জিম্মি 3 শতাধিক যাত্রী। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।